আওয়ামী লীগের টপ টু বটম কারো অনুশোচনা নাই কেন? নেতা কর্মীদের কথা ভাবতে দল এটি বলে আবার কি সেই আওয়ামী লীগ বলে এসেছে কিন্তু সেই 16-17 বছর অন্যদেরকে আলাদা করছেন এনসিপি। আমি বলছি আপনাকে স্পষ্ট করি, বিএনপি যখন এখন আলোচনার টেবিলে বসেছে তার ঠিক পেছনেই সেই সিংহাসনের ছায়াটি দেখতে পায়। মাসুদ থেকে আবার জেনে আসবে একদম ছোট্ট করে, ব্যানারের পিছনে এখন যারা আছে এরা কি আওয়ামী লীগ নাকি খুনি সন্ত্রাসী? শুনেন, জুলাই আগস্টে সে আন্দোলনের পরে না পুরো বিষয়টাকে মিস হ্যান্ডেলিং করা হয়েছে। মিস হ্যান্ডেলিং করার ফলে কী হয়েছে, এটা আরও জটিল আকার ধারণ করছে। আমি মনে করি এটা সুইসাইডাল ছিল গভর্নমেন্টের জন্য, কারণ এখন টেকনোলজি এতটাই উন্নত হয়ে গেছে, আপনি প্রত্যেকটা লোককে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে পারেন, কইরা তাদের প্রত্যেককে বিচারে আওতায় আনেন, প্রত্যেককে, তাহলে কিন্তু হয়ে যায়। অনেকে বলে যে আওয়ামী লীগ ইলেকশন করতে সমস্যা কি, আপনি যদি প্রত্যেককে বিচারের আওতায় আনেন, এটা ইলেকশন করে লোক পাবে নাকি ভাই? এটা তো অন্য হিসাব। আবার পাবলিকও দেখেন না আওয়ামী লীগের কীরকম ভোট টোট দেয়, কিন্তু আপনি তা করেন নাই। আপনি করছেন কি, শেখ হাসিনাকে আর ওই ভ্রুঙ্গাবাড়ির যে উপজেলা চেয়ারম্যান, মানে উপজেলার যে মানে সহ দপ্তর সম্পাদক, দুটো এক কাতারে নিয়ে আসছেন। আইনে নিয়ে কি করছেন, ওই লোককে বাধ্য করছেন যে শেখ হাসিনাকে টিকে রাখার জন্য আন্দোলন করতে। এটা দরকার ছিল না, তাকে আলাদা করে সে যে অপরাধ, যার যে অপরাধ তাকে সেই অপরাধের জন্য দায়ী করেন। আর যে আওয়ামী লীগকে সমর্থন করেছে অথবা আওয়ামী লীগের নীরব কর্মী ছিল তাকে তার সঙ্গে যখন আপনি মিলিয়ে ফেলান, তো পুরোটাই কিন্তু একটা বড় বোঝা হয়ে যায়। এখন সেই বড় বোঝা নিয়ে এরা বসে রয়েছে, তারপরে সেটাকে নিয়ে তারা যে একটা মানে সিস্টেম করবে, এই যে সাধারণত একটা পদ্ধতি দিল, করেন না রে ভাই, আমার তো না নাই, করেন যে কাজটাই করেন জাস্টিফাইড ওয়েতে করেন। একটা গভর্নমেন্ট যদি এরকম আনারের মতো আচরণ করে তখন কিন্তু পুরো গভর্নমেন্টের পারফরমেন্স নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে। হয়তো আমি উচ্চারণ করি না, হয়তো উনি উচ্চারণ করেন না, কিন্তু কেউ না কেউ তো উচ্চারণ করে, সেই উচ্চারণটা কিন্তু এই গভর্নমেন্টের জন্য নেগেটিভ হয়ে যায়, তাদের এটা বুঝতে হবে ভাই। জি শান্ত ভাই, একটু আপনার আমরা সংস্কার নিয়ে আলোচনায় ফিরতে চাই। বর্তমানে আপনি জানেন ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি প্রতিনিয়ত মিটিং করে যাচ্ছে সংস্কার নিয়ে। সেখানে আমরা দেখলাম এ পর্যন্ত এই ঐকমত্য কমিশন তারা বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য সকল দলের সঙ্গে একবার করে বসা মোটামুটি শেষ। আমি যদ্দূর দেখেছি অন্তত একবার করে বসে, এবং সবচেয়ে বেশি বসেছে বিএনপির সঙ্গে, লাগাতার বসে 2-1 দিন পর পরই বসে, আগামীকালও বসবে। আমরা দেখলাম জাতীয় ঐকমত্য কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি যদি বলি দ্বিমত এসছে বিএনপির পক্ষ থেকেই। এটি কেন, কি মনে হয় আপনার? জি, আপনি এই প্রশ্নের জবাবে খুব সংক্ষেপে একটা জিনিস একটু অ্যাড্রেস করি, যেটা আপনি আশরাফ কায়সার ভাইকে জিজ্ঞেস করেছিলেন যে আওয়ামী লীগের টপ টু বটম কারো অনুশোচনা নাই কেন। আওয়ামী লীগ যদি কোনো রাজনৈতিক শক্তি হতো, যদি এটি কোনো তাদের দর্শন থাকতো, রাজনৈতিক দর্শন থাকতো, তাহলে অনুশোচনার প্রশ্ন আসতো। আওয়ামী লীগকে নিয়ে অনেকে বলে এটা হচ্ছে বিভ্রান্ত বিপদগামী একটা ধর্মীয় গোষ্ঠীর মতো। বিভ্রান্ত বিপদগামী না হলেও কিন্তু ধর্মীয় গোষ্ঠীও কোনো ভুল করে ফেললে অনুশোচনা আসে। সুতরাং বিভ্রান্ত বিপদগামী আওয়ামী ধর্মীয় গোষ্ঠীর অনুসারী যারা, তাদের অনুশোচনা আশা করাটাই ভুল। এবং তাদের মধ্য থেকে আপনি এআই ব্যবহার করেন, প্রযুক্তি ব্যবহার করেন, যা কিছুই করেন, আপনি চিহ্নিত করে অপরাধীদেরকে ধরবেন, বাকি নির্দোষ সমর্থকদের আপনি কার্যক্রম চালাতে দিবেন, এটা বিরাট এক কর্মযোগ্য, এটাও সম্ভব না এই অল্প সময়ে। সুতরাং সহজ পদ্ধতি হচ্ছে আপনি দেশের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের প্রয়োজনীয় কাজ করতে দেবার জন্য বিভিন্ন দল এই দলের নিষিদ্ধ বা নিবন্ধন দাবি সম্পর্কে ঐক্যমতে আসার আগ পর্যন্ত এদের রাজনৈতিক কার্যক্রমকে স্থগিত করে রাখেন, তাহলে কিন্তু একটা সময় পাওয়া যাবে। এবং এই কাজে আমি নির্দ্বিধায় আপনাকে বলে দিতে পারি এই অনুষ্ঠানের মাধ্যমে, কোনো রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের পক্ষের কোনো শক্তি আপত্তি করবে না। খুবই সিম্পল। এবার আসি আপনার সংস্কার প্রশ্নে। সংস্কার প্রশ্নে যেটা আপনি বলছিলেন যে বিএনপি এই দেশের দীর্ঘদিনের পুরনো এক রাজনৈতিক দল, তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে একাধিকবার। সুতরাং তারা যেহেতু রাষ্ট্র পরিচালনা করেছে, সেই সময় যে সংবিধান তারা অনুসরণ করেছে সেইখান থেকে পুরাটা ফেলে দেওয়ার নীতিতে তারা যেতে পারে না। বিএনপি এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির একটা রাজনৈতিক দল, যে দলটির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষণা দিয়েছে, সেক্টর কমান্ডার ছিলেন, জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। সুতরাং আপনি মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটা দেশের সংবিধানকে, এবং যেই সংবিধান মেনে পরবর্তীতে ওই দল রাষ্ট্র পরিচালনা করেছে, সেটাকে ছুঁড়ে ফেলবে, সেই নীতিতে এ দল যেতে পারে কিনা এটা অনেক ভাবনার বিষয় আছে। এই দলটি ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায়
যাওয়ার সক্ষমতা রাখে এরকম একটি রাজনৈতিক দল যাদের শুধু আবেগ নির্ভর হলে চলে না, তাদের বাস্তবতার নিরিখে এদেশের কৃষ্টি, কালচার, জনমানস, এদেশের স্ট্রাকচার অনেক কিছু ভেবে এগোতে হয়। এই যে আপনি একটি কথা বলেন মুক্তিযুদ্ধের সপক্ষের দল, এটি বলে আবার কি সেই আওয়ামী লীগ বলে এসছে কিন্তু সেই 16-17 বছর, মানে অন্যদেরকে আলাদা করছেন এনসিপি? আমি বলছি আপনাকে স্পষ্ট করি, যেহেতু যারা মুক্তিযুদ্ধের সময় যাদের ভূমিকা বিরোধিতাকারীর প্রশ্নে ছিল, তাদের তো এই দেশ নিয়ে মুখে যাই বলুক অন্তরে জ্বালা থাকতে পারে, তাদের তো এই সংবিধান টোটালি সংবিধান নিয়ে তাদের অন্তর্জ্বালা থাকতে পারে, তাদের সঙ্গে বিএনপি তো একমত হতে পারে না। আবার যারা ওই 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে নবগঠিত কোন দল যারা 71-এর প্যারালাল করে ফেলতে চায় এই 24-এর গণ অভ্যুত্থানে, তারা ক্রেডিবিলিটি বেশি এস্টাবলিশড করবার জন্য তারা ওইটাকে গৌণ করতে পারে। বিএনপি তো সেটা করবার দলের কাতারে যেতে পারে না। সুতরাং বিএনপির সঙ্গে অন্য অনেক দলের এই পার্থক্য থাকবে। রাজনৈতিক দর্শনে পার্থক্য আছে, মুক্তিযুদ্ধের অবস্থানে পার্থক্য আছে, পরবর্তী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করার ক্ষেত্রে পার্থক্য আছে। এখন বাংলাদেশের বৃহত্তম দল হিসেবে তারা যে স্টেক হোল্ড করে সেখানেও পার্থক্য থাকবে। অন্য অনেকে যারা জানে তারা জীবনও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে পারবে না, ওই জনসামর্থ্যই নাই, তারা আবেগ নির্ভর যেই বক্তব্য দিতে পারবে, বিএনপি ওই বক্তব্য দিতে পারে না। ফলে বিএনপিকে অনেক কিছু ভেবে চিন্তে এগুতে হয় বলেই তাদের এইখানে দ্বিমতের সংখ্যাটা বেশি হওয়া স্বাভাবিক না। তো আশা ভাই, মানে বিএনপির রাষ্ট্রক্ষমতা যাবে নিশ্চিত, অন্যান্য দলের চেয়ে অন্যরা যাবে না সেটি জানে, মানে সেক্ষেত্রেই বিএনপির দ্বিমতটা বেশি, এটি শান্ত না, আপনি পার্সিয়ালি বলেন, সেই ক্ষেত্রে না, আমি অনেকগুলো পয়েন্ট বলছি। হ্যাঁ, আচ্ছা, আপনার সবগুলো পয়েন্ট আশরাফ ভাই শুনেছেন। তবে এটি একটি ভাইটাল কারণ না, আপনি যখনই নির্বাচন হবে তখন বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এটি হচ্ছে বাস্তবতা। এবং এটি বিএনপি নেতৃত্বও জানে, বাইরের লোকজনও জানে। কাজেই বিএনপি যখন এখন আলোচনার টেবিলে বসেছে, তার ঠিক পেছনেই সেই সিংহাসনের ছায়াটি দেখতে পায়, এবং ওই চেয়ারে কে বসেছে প্রাইম মিনিস্টার হিসেবে সেই ব্যক্তিটিকেও বিএনপি দেখতে পায়। এবং তিনি দুবারের বেশি 3বার 4বার হলে খারাপ কি, এটি বিএনপির ভাবতে ভালো লাগে। কাজে বিএনপি অতীতে যখন দুবারের বেশি কেউ হবে না বলেছিল, তখন আজকের রিয়ালিটি ছিল না। তো এটি হচ্ছে, আমি বলবো আপনাকে যে দেখুন, রাজনীতিতে আদর্শ দিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু তারপরে আদর্শ ছেকে আমরা যখন বাস্তবতায় আসি তখন চিত্রটি কিন্তু অত ভালো দেখা যায় না।